আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর একটি গ্রামার বিষয় আলোচনা করার জন্য এসেছি। আজকের টপিক্সের নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমরা জানো যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হবে সেটা হলো টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু হ্যাভ গুড কমান্ড ওভার টেন্সেস। টেন্স সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে if you want to change the voice. Now I would like to discuss about the voice change. I have already told you that to change the voice you have to know the tenses. Now I would like to give an example. Present indefinite tense. Present indefinite tense. Present indefinite tense এর চেনা নিয়মটা আমাদেরকে আগে জানতে হবে যে how can we recognize the present indefinite tense. Present indefinite tense হলে আমরা জানি subject plus be-on plus object or extension. অর্থাৎ যখনই আমরা দেখব ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ টু রিকগনাইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউ হ্যাভ টু সি the form of present form. If the verb remains in the present form of verb, then you will recognize it as the present indefinite tense. অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বুঝতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে কি কি নিয়ম লাগবে? প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট। সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট। তারপরে দিতে হবে অক্সিলারি ভার্ব am, is অথবা are। তারপরে দিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা V3 লিখলাম। তারপরে by। তারপরে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। আমি আবার বলছি যে প্রথমে তোমাদেরকে লিখতে হবে সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে am, is, are তিনটার যে কোনো একটা বসাতে হবে সাবজেক্ট অনুসারে। তারপরে প্রতিটা ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তারপরে by অথবা to অথবা at, তারপরে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। আমরা একটা উদাহরণ দিচ্ছি প্রথমে যে I eat rice, আমি ভাত খাই। এখানে অবজেক্টটা কোনটা? অবজেক্ট হচ্ছে রাইস, সাবজেক্ট হচ্ছে I এবং ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা দেখতে পেলাম I eat rice অর্থাৎ আমি ভাত খাই। এখন অবজেক্ট, হাউ ক্যান উই রিকগনাইজ অবজেক্ট? কিভাবে আমরা অবজেক্টকে চিনব? অবজেক্ট চিনতে হলে ক্রিয়াকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। তাহলে ভাত অর্থাৎ রাইস, রাইসটা হচ্ছে অবজেক্ট। প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে রাইস, লিখলাম রাইস। এবার এরপরে আমাদের নিয়ম অনুসারে am অথবা is অথবা are। সাবজেক্ট যদি I থাকে তাহলে তারপরে am বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে is বসবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে are বসবে। আমরা সেটা আগেই জানি। তো রাইসের পরে আমরা কি লিখব? is, রাইস is। এবার কি লিখতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব? eat, ate, eaten। তোমরা জানো যে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে eaten। তারপরে আমাদের সূত্র অনুসারে কি লিখতে হবে? by লিখতে হবে। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, I এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে me। তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েসে ছিল I eat rice, প্যাসিভ ভয়েসে কি হলো? প্রথমে রাইস লিখলাম,
তারপরে কি বলছি অক্সিলারি ভার্ব বসাতে হবে am is অথবা are, তাহলে is বসালাম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, সূত্র অনুসারে by বসালাম, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম me বসালাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। এখন আমি পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটা তোমাদেরকে করিয়ে দেখাবো, একটু লক্ষ্য করো। পাস্ট ইনডেফিনিট টেন্স, তোমরা জানো যে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি। আমাদের প্রথমে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা জানতে হবে, অর্থাৎ আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন না জানি তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মেক ইট প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস করা খুবই কঠিন হয়ে যাবে। তাহলে আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম অফ ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন অন্য শব্দ থাকতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনব, যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে একটু লক্ষ্য করি বন্ধুরা, দেখো আমি যদি বলি হি টট ইংলিশ, হি টট ইংলিশ। আমি আগেই বলেছিলাম প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে টেন্সটা। এখানে হি টট ইংলিশ, তিনি ইংরেজি পড়িয়েছিলেন, তাহলে শিক্ষা দিয়েছিলেন। টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, সুতরাং তিনি আমাদেরকে ইংরেজি শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা দিয়েছিলেন? ইংরেজি শিক্ষা দিয়েছিলেন, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম, আর হি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম যেটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় আমরা একটু আগে বলেছি, সর্বদা বলেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, তারপরে বাই বসাতে হয়, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হয়। তাহলে আমরা এইটার পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের যে নিয়মটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমাদের কি কি লিখতে হবে? অবজেক্ট লিখতে হবে, তারপরে কি লিখতে হবে? was অথবা were, তারপরে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপরে বসাতে হবে by, তারপরে বসাতে হবে সাবজেক্ট অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এখন এইভাবে যদি আমরা করি তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। কি আছে অবজেক্টটা? ইংলিশ, লিখলাম আমরা ইংলিশ। এবার আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট ফর্মে আছে, তা পাস্ট ফর্মে থাকলে কি করতে হবে? was অথবা were। এবার একটু লক্ষণীয়, কোথায় was বসে কোথায় were বসে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে তারপরে was ভার্বটি বসে, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে were বসে। ইংলিশ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি বসাবো? was বসাবো। এবার কি বলছি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, টিজ, টট, টট, পাস্ট পার্টিসিপল ফর্ম আর পাস্ট ফর্ম সেম, সুতরাং আমরা কি বসাবো? টট বসাবো এখানে। ইংলিশ was taught, তারপরে সূত্র অনুসারে বাই লিখব, তারপরে সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে আমরা কি দাঁড়ালো? ইংলিশ was taught by him। তাহলে আমরা জেনে যাচ্ছি যে পাস্ট ইনডেফিনিট টেন্সের আমরা চেনার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বুঝতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে was অথবা were বসাতে হবে সাবজেক্ট অনুসারে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হি টট ইংলিশ এর প্যাসিভ ভয়েসটি হচ্ছে ইংলিশ was taught by him। এবার আমরা অন্য একটি টেন্সে চলে যাব, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ফিউচার ইনডেফিনিট টেন্স আইডেন্টিফাই করব আমরা একটু খেয়াল করি। ফিউচার ইনডেফিনিট টেন্স, এখানে তোমরা দেখতে পাবা শ্যাল অথবা উইল, তারপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখনই তোমরা দেখবা ফিউচার ইনডেফিনিট টেন্স আইডেন্টিফাই করতে হলে অবশ্যই ফিউচার টেন্স হতে হলে অবশ্যই শ্যাল অথবা উইল থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বুঝতে হবে যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের যে অক্সিলারি ভার্বটা পরিবর্তন করতে হবে। কি হবে? শ্যাল বি অথবা
উইল বি লিখতে হবে। কি লিখতে হবে? শ্যাল বি অথবা উইল বি। একটু লক্ষ্য করো যে তোমরা, যে আমি একটা উদাহরণ দিচ্ছি, আই শ্যাল টিচ ইউ। আই শ্যাল টিচ ইউ, আমি তোমাদেরকে শিক্ষা দেব। এখানে দেখা যাচ্ছে যে শ্যাল আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স প্রথমে আমরা রিকগনাইজ করলাম যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কি ছিল? অবজেক্ট ছিল ইউ। ইউ কে সাবজেক্ট হিসাবে আমরা প্রথমে পরিবর্তন করলাম। এবার শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। আমরা জানি শ্যাল বসে শুধুমাত্র আই, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আই আর উই হয়, তাহলে তারপরে শ্যাল বসে, আর বাকি অন্য যে কোনো সাবজেক্টের পরে উইল বসবে। তাহলে ইউর পরে আমরা কি বসাতে পারি? উইল বি। উইল বি আমরা বলছিলাম শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে উইল বি বসালাম। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বটা কি? টিচ। টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টিচ ডট ডট। ইতিমধ্যে আমরা জেনেছি, সুতরাং আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটা জানতে হবে এবং লিখলাম ইউ উইল বি টট। এবার সূত্র অনুসারে বাই লিখতে হবে, তারপরে সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে আমরা আই এর পরিবর্তে আমরা মি লিখলাম। তাহলে অ্যাকটিভ হয়েছে ছিল আমাদের আই শ্যাল টিচ ইউ, আর প্যাসিভ হয়েছে হলো কি? প্যাসিভ হয়েছে হলো ইউ উইল বি টট বাই মি। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়মটা আমরা জেনে গেলাম। এবার আমরা চলে যাব কন্টিনিউয়াস টেন্সে। বন্ধুরা একটু লক্ষ্য করো যে আগে আমাদের কন্টিনিউয়াস টেন্সটাকে চিনতে হবে। কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সটাকে আইডেন্টিফাই করব? আমরা একটু লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি? ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে তুমি বুঝবা যে এটা কন্টিনিউয়াস টেন্স আছে। তার আগে যদি ধরো এম, ইজ অথবা আর, এরপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। অর্থাৎ কন্টিনিউয়াস শব্দের অর্থটাই হচ্ছে চলমান বা বহমান, অর্থাৎ যে কাজটা বর্তমানকালে চলিতেছে বা হইতেছে, এরূপ বুঝালে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জেনে যাচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হলো অবজেক্টকে সাবজেক্ট আমরা একইভাবে করব, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। am being, is being অথবা are being। অক্সিলারি ভার্বটা এইভাবে পরিবর্তন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am being, is being অথবা are being। আমি একটা উদাহরণ দিয়ে এটা তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, I am reading a book। একটু খেয়াল করো, I am reading a book। এখানে কি পড়ছি? একটা বই পড়ছি। I am reading a book, আমি একটি বই পড়িতেছি। তাহলে কি পড়িতেছি? একটা বই পড়িতেছি। তাহলে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম a book। অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করলাম। এবার কি করতে হবে? am being, is being অথবা are being দিতে হবে। কোথায় am বসে? আমরা জানি সাবজেক্ট যদি I থাকতো তাহলে তার am being হতো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় is being হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে are being হবে। তাহলে a book একটা বই, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং অক্সিলারি ভার্বটা হবে is being। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম read, read, read। তো আমরা বানানটা লিখি আর ই এ ডি। এবার সূত্র অনুসারে বসাতে হবে বাই। বাই এর পরে যে সাবজেক্ট কি আছে? আই। আই এর অবজেক্টিভ গ্রুপ হচ্ছে মি। আমাদের সাবজেক্টিভ গ্রুপ এবং অবজেক্টিভ গ্রুপটাও জানতে হবে। তাহলে আমরা কি হলো এ বুক, তারপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে ইজ বিং বসালাম, তারপর রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম রেড,
সূত্র অনুসারে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্টিভ রূপে পরিণত করলাম, আইকে মিতে পরিণত করলাম। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আমরা ইতিমধ্যে শিখে গেলাম। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কন্টিনিউয়াস হতে গেলেই আমাদের কি লাগবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে was অথবা were প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি একটু আগে আলোচনা করেছি যে কন্টিনিউয়াস টেন্স হতে গেলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। মনে রাখবে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট অনুসারে was অথবা were, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এবার আমরা এটা প্যাসিভ ভয়েস করার সময় যেহেতু was আছে তাহলে was being অথবা were being বসাতে হবে। এটা হলো ভয়েস চেঞ্জ করার নিয়ম, প্যাসিভ ভয়েস করার নিয়ম। এবার আমরা একটা উদাহরণ দেব, they were playing cricket, they were playing cricket। আমরা দেখতে পাচ্ছি they were playing cricket, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে সাবজেক্টের পরে were আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলেই সেটা কন্টিনিউয়াস টেন্স, তার আগে যদি was বা were থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেল, এবার আমরা অবজেক্টটা আইডেন্টিফাই করব। এখানে একটাই অবজেক্ট আছে যে they were playing cricket, তারা ক্রিকেট খেলছিল। কি খেলছিল? ক্রিকেট খেলছিল। সুতরাং তার উত্তরটা হলো আমাদের ক্রিকেট। ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, প্রথমে লিখলাম ক্রিকেট। এবার এখানে were ছিল কিন্তু আমরা এখানে was নেব, কারণ ক্রিকেটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং তারপরে কি হবে? was being, তারপরে প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। তারপরে সূত্র অনুসারে বাই, তারপরে এবার আমরা দের অবজেক্টিভ ফর্ম। দের অবজেক্টিভ ফর্ম আমরা ইতিমধ্যে জানি, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন। তাহলে আমরা কি করলাম যে they were playing cricket, এটা অ্যাকটিভ হয়েছে ছিল। প্যাসিভ হয়েছে আমরা কি করলাম, প্রথমে অবজেক্টকে সাবজেক্টে পরিণত করলাম ক্রিকেট, তারপরে ক্রিকেটের পরে was being অথবা were being হবে। তো was being যেহেতু ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আমরা কি দেব? was being, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লে হচ্ছে মূল ভার্ব, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তারপর সূত্র অনুসারে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব। দেখে আমরা কি করলাম? দেন অবজেক্টে রূপান্তরিত করলাম। সুতরাং ক্রিকেট was being played by them। এবার আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস এর দিকে। তোমরা একটু লক্ষ্য করো ফিউচার কন্টিনিউয়াস টেন্স টা কি, অর্থাৎ গঠনটা কি হতে পারে তোমরা একটু মনে মনে একটু ভেবে নাও। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি shall be অথবা will be, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা গঠনটা দেখতে পেলাম shall be অথবা will be, তারপরে ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ কন্টিনিউয়াস হতে গেলেই ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে হবে, আর তোমরা জানো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে থাকে। সুতরাং আমরা তার পূর্বে ভার্বের সাথে আইএনজি যোগ, তার আগে যদি shall be অথবা will be দেখি তাহলে বুঝবো যে এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি যে I, she will be catching fishes. She will be catching fishes. সে মাছ ধরতে থাকিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাচ ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স, তার আগে উইল বি আছে। সুতরাং বুঝতে হবে যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে এটা ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? প্রথমে কি করতে হবে? শ্যাল বি বিং বা উইল বি বিং। প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, অবজেক্টটা কি আছে? ফিশেস।
বন্ধুরা তোমরা জানো যে ফিশ এটা প্লুরাল নাম্বার, কিন্তু মানে এটা সিঙ্গুলার ও প্লুরাল এরকম বোঝা যায় না। ফিশেস বলতে বোঝায় বিভিন্ন প্রকারের মাছ, অর্থাৎ ফিশ এক প্রকারের মাছ যদি 100 হয় 1000ও হয় ফিশই লিখতে হবে, অর্থাৎ হিলসা ফিশেস লেখা যাবে না। কিন্তু বিভিন্ন প্রকারের মাছ যদি হয় তাহলে সেটা হয় ফিশেস, এটা একটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সেটা বড় কথা না। একটু আগে আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল বসে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে উইল বি বসে। তাহলে ফিশেসের পরে কি হবে? উইল বি বিং। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কট। সূত্র অনুসারে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট লিখতে হবে, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হ্যাঁ। তাহলে কি হলো? ফিশেস উইল বি কট বাই, উইল বি বিং কট বাই হার। তাহলে নিয়মটা কি হলো? অর্থাৎ তোমার অক্সিলারি ভার্বটা কি লিখতে হলো? শ্যাল বি বিং অথবা উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। শ্যাল বি বা উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্টটা প্রত্যেকটা ইসের মতো নিয়মের মতো একই রকম। প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করেছি ফিশেস, এর পাশে এসে ফিশেস লিখলাম। এবার ফিশেস যেহেতু থার্ড পারসন সুতরাং এরপরে উইল বি বিইং হবে, শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং। তাহলে ফিশেস থার্ড পারসন এর জন্য উইল বি বিইং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কট, তারপর সূত্র অনুসারে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম হ্যাঁ, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হ্যাঁ। তাহলে আমরা তো জানি যে প্রথমে অবজেক্ট করতে হয়, প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব লিখতে হয়, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, তারপরে বাই লিখতে হয়, বাই অথবা অ্যাট অথবা উইথ অথবা টু, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ লিখতে হয়। বন্ধুরা আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখলে শিখতে পারবে। আরেকটি ক্লাসের মাধ্যমে আমি আমার ক্লাসটা শেষ করব। আপাতত আজ আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত লেখাপড়া করে যাবে। ধন্যবাদ।